ত্রিপুরার ঘন জঙ্গলের ভেতরে পাহাড়ের খাঁজে লুকিয়ে আছে কিছু অবিশ্বাস্য রহস্যময় পাথরের মূর্তি। চলুন আজ উনকোটির সেই অমীমাংসিত রহস্যের গভীরে যাওয়া যাক। আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা আসে তা হল এই উনকোটির নামটার মানে কি? কারণ নামের মধ্যেই কিন্তু এর আসল রহস্যটা লুকিয়ে আছে। উনকোটি এটা একটা বাংলা শব্দ, আর এর মানে হল ১ কোটির থেকে ১ কম। হ্যাঁ, ঠিকই শুনছেন, ১ কোটি থেকে জাস্ট একটা কম। মানে ৯৯,৯৯,৯৯৯। ভাবা যায়? বিশ্বাস করা হয় যে ঠিক এই সংখ্যক দেবদেবীর মূর্তি খোদাই করা আছে এই পাহাড়ের গায়ে। কি বিশাল একটা ব্যাপার, তাই না? তো চলুন প্রথমে এই ১ কোটির থেকে ১ কমের ব্যাপারটা একটু ভালো করে বুঝি আর দেখি ত্রিপুরার এই রহস্যময় পাহাড়ের গল্পটা। এখানকার মানুষের মধ্যে যে বিশ্বাসটা প্রচলিত সেটা হলো ত্রিপুরার এই উনকোটি পাহাড়ে প্রায় ৯৯,৯৯,৯৯৯টা দেবদেবীর মূর্তি খোদাই করা আছে, আর এই অসম্ভব সংখ্যাটার জন্যই কিন্তু জায়গাটার নাম হয়েছে উনকোটি। কিন্তু প্রশ্ন হল, এতগুলো মূর্তি এখানে এলো কি করে? এর পেছনের সবচেয়ে জনপ্রিয় যে গল্পটা আমরা শুনি, যেটা ত্রিপুরার মাণিক্য রাজাদের সময় থেকে চলে আসছে, সেটা হলো শিবের ক্রোধের এক পৌরাণিক কাহিনী। গল্পটা অনেকটা এইরকম, ভগবান শিব নাকি ১ কোটি দেবদেবীকে নিয়ে কাশী যাচ্ছিলেন। তো পথে তিনি উনকোটি জঙ্গলে এক রাতের জন্য বিশ্রাম নেন। শিব সবাইকে বলে দিয়েছিলেন সূর্য ওঠার আগেই কিন্তু উঠে পড়তে হবে। কিন্তু পরের দিন সকালে দেখা গেল শিব ছাড়া আর কেউই সময় মতো ওঠেনি। এতে মহাদেব ভীষণ রেগে যান আর অভিশাপ দিয়ে তাদের সবাইকে পাথরের মূর্তিতে পরিণত করে দেন। কিন্তু ভাবার বিষয় হল, এই পৌরাণিক গল্পটাই কি একমাত্র ব্যাখ্যা, নাকি এর পিছনে বিজ্ঞান আর ইতিহাসেরও কিছু বলার আছে? চলুন এবার পৌরাণিক কাহিনীর বাইরে গিয়ে দেখি বিজ্ঞান আর ইতিহাস এই পাথরে খোদাই করা সূত্রগুলো নিয়ে ঠিক কী বলছে। প্রত্নতাত্ত্বিকরা যা বলেন, এই ভাস্কর্যগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি। মনে করা হয় যে এগুলো অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে তৈরি, মানে প্রায় ৫০০ বছর ধরে এই বিশাল শিল্পকর্ম চলেছিল। উনকোটির কথা উঠলে যে বিশাল ভাস্কর্যটির ছবি সবার আগে চোখে ভাসে, সেটা হল কাল ভৈরব। এটা এখানকার অন্যতম প্রধান আকর্ষণ। এই কাল ভৈরব মূর্তিটার উচ্চতা প্রায় ৩০ ফুট। ভাবুন একবার, একটা ৩০ ফুট উঁচু পাথরের খণ্ড খোদাই করে এটা তৈরি করা হয়েছে। এর বিশালতা সত্যি অবাক করার মতো। শুধু কালভৈরবী নয়, এখানে নন্দী, গণেশ, এমনকি দেবী দুর্গারও অসাধারণ সব ভাস্কর্য দেখতে পাওয়া যায়। প্রত্যেকটাই প্রাচীন বাস রিলিফ শিল্পের দারুণ উদাহরণ। মানে মূর্তিগুলোকে পাথর থেকে পুরো আলাদা না করে বরং পাথরের গায়ে খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে। এবার চলুন একটা দারুণ তুলনা করা যাক। সারা বিশ্বে তো আরও অনেক রক আর্ট আছে, তাহলে উনকোটি ঠিক কোন জায়গার আলাদা? কেন এটা এত ইউনিক? সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ পার্থক্যটা হল উনকোটির ভাস্কর্যগুলো খোদাই করা হয়েছে লিভিং রক বা জীবন্ত পাথরের ওপর। মানে এখানে আলাদা আলাদা পাথর জোড়া হয়নি, বরং একটা গোটা পাহাড়ের খাড়া অংশ, যেটা কিনা একটাই শিলাখণ্ড, সেটাকেই কেটে এই মূর্তিগুলো বানানো হয়েছে। যেমন ধরুন কম্বোডিয়ার বায়ন মন্দির বা আমেরিকার মাউন্ট রাশমোরের কথা। ওখানে অনেকগুলো পাথরকে একসাথে জুড়ে তারপর খোদাই করা হয়েছে। কিন্তু উনকোটির ব্যাপারটা একদম আলাদা। এখানে একটাই বিশাল পাহাড়কে ক্যানভাস বানিয়ে তার ওপর শিল্পকর্ম করা হয়েছে। এত কিছু জানার পরেও উনকোটি কিন্তু ভারতের এক অমীমাংসিত বিস্ময় হয়েই রয়ে গেছে। এই রহস্যের জট আজও খোলেনি। তাই সেই মূল প্রশ্নগুলো কিন্তু একই থেকে যাচ্ছে। কারা তৈরি করেছিলেন এই অবিশ্বাস্য ভাস্কর্যগুলো, আর কিভাবে, কোন প্রযুক্তির সাহায্যে তারা এই অসাধ্য সাধন করেছিলেন? আর সত্যিটা হলেও আজ পর্যন্ত এই ভাস্করদের পরিচয় বা তারা ঠিক কী পদ্ধতি ব্যবহার করেছিলেন তা এক গভীর রহস্যে ঢাকা। এই ধাঁধার কোনো সমাধান মেলেনি। তবে এই রহস্যের শেষ যাই হোক না কেন, একটা কথা গর্বের সঙ্গে বলাই যায়, ইতনি সারি ভব্য মূর্তিয়া এক সাথ, ইট হ্যাপেন্স ওনলি ইন ইন্ডিয়া। উনকোটি সত্যি আমাদের দেশের এক অবিশ্বাস্য আর গৌরবময় অধ্যায়।